হ্যালো, শুভ সন্ধ্যা সবাইকে। গুড ইভিনিং। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ মেকানিজম অফ থট। তো আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, কালকে আমি লাইভ হতে পারিনি। তো আজকে যেখানে আমি লাস্ট আলোচনা করেছিলাম প্রায়োরিটি নিয়ে, যে প্রায়োরিটিতে আমি বলেছিলাম যে আমরা আর্ট অফ ইয়োগা এখন রাইট নাও করছি। তো আর্ট অফ ইয়োগার পার্ট 5 এবং তার যে পার্ট রয়েছে, যে প্রায়োরিটি, আমরা কেন প্রায়োরিটি, আগের দিন বলেছিলাম যে আমরা কেন প্রায়োরিটি দিই। তো কী কী পার্ট রয়েছে প্রায়োরিটিতে, যে অ্যালাইনমেন্ট রয়েছে, কানেক্টিভিটি, বিজি উইথ ইয়োর সেলফ রয়েছে, রিয়াকশন বা গ্রাজেস যেটা বললাম, ইয়োর টাইম। তো যাই হোক, প্রায়োরিটিতে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট রয়েছে, সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট, যেটা নিয়ে আজকে আমি ডিসকাস করব। তো অ্যালাইনমেন্টে চলে আসি। অ্যালাইনমেন্টটা কী? অ্যালাইনমেন্ট মানে হচ্ছে যে প্রপার কানেক্টিভিটি, প্রপার চ্যানেল, মানে অ্যালাইন থাকা, এক লাইনে চলা। আমি যেমন বলছিলাম আগের দিনকে, যে একটা ট্রেন যখন চলছে, ঠিক আছে, ট্রেনটা যখন চলছে, স্টার্ট করলো, এটা হচ্ছে তার স্টার্টিং পয়েন্ট। সে যখন যাচ্ছে তার গন্তব্যস্থলে, ঠিক আছে। তো এই যে ট্রেনটা চলছে, এই যে পাথ, এই যে ওয়ে, এই যে ট্র্যাক, এটাকে বলছে অ্যালাইনমেন্ট। এর মধ্যে ফোকাস থাকা, অ্যালাইন থাকা, ঠিক আছে। এর মধ্যে আমরা যে ট্রেনটা যাচ্ছে, কিছু রোড ক্রস করছে, দিস ইজ এক্সাম্পল, যে রোড ক্রস করছে, যে গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে, যে সমস্ত জায়গার মধ্যে দিয়ে যাচ্ছে, সেইটা। তো আমি সেই কথাটা বলছিলাম যে অ্যালাইনমেন্ট থাকাটা খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় ডাইভার্ট হয়ে যাই, ঠিক আছে, যেটা আমাদের এখানে পৌঁছাতে হয়তো লাগতো 20 দিন, আমরা এতটাই ডাইভার্ট হয়ে যাই নানান ধরনের কারণে, ডিপেন্ড করে, যেটা আমাদের পৌঁছাতে অনেক সময় 20 বছর লেগে যায় আমাদের গোলে পৌঁছাতে। এবং আমি বলেছিলাম যে এমনই একটা টাইম লেগে যায় যেখানে এতটাই ডিলে হয়ে যায় যে তখন এভরিথিং, যে লাইফটা, যে স্পেন্ড, যে এনজয়মেন্ট, সেটা থাকে না। কেন হয়ে যায়? কেন আমরা কি করি, আমাদের এটা বোঝার ব্যাপার, যে আমাদের প্রত্যেক মিনিটে, দিস ইজ সায়েন্স, প্রত্যেক মিনিটে, এভরি মিনিট 48.6 থটস কাজ করে পার মিনিট। ঠিক আছে, 48 থটস পার মিনিট আমাদের ব্রেনের মধ্যে সবসময় এই কাজ করছে। এইবার এই 48.6 থটসটাকে আমরা কি করি, আমাদের তো এই যে থটসগুলো আসে, এগুলো আসে কোথা থেকে? আমাদের সার্কামস্ট্যান্স, আমরা যে পরিস্থিতি রয়েছি, যে সিচুয়েশান আমাদের কন্ট্রোল করছে, যে ধরনের সিচুয়েশানের মধ্যে আমরা অ্যালাইন রয়েছি, তার মধ্যে থাকে। এবার অ্যালাইনমেন্টে কি হয়, যদি আমরা ফোকাস থাকি, আমরা যদি একটা কাজের পেছনে যদি একদম অ্যালাইন থাকি, তাহলে কি হবে, এই থটের 80% সেই কাজ, সেই কর্ম, সেই জীবন, সেই পদ্ধতি, সেই রুটিন, সেই ডিসিপ্লিন রিলেটেড থাকে, পজিটিভ থাকে। যদি আমরা ডাইভার্ট হয়ে যাই, আমরা ধরুন কোনো কারণবশত ডাইভার্ট হতে থাকি, নানান ধরনের ছোটো ছোটো জিনিসে ডাইভার্ট হতে থাকি, নানান ধরনের, আমরা বিভিন্ন ধরনের এতে ডাইভার্ট হতে থাকি, নানান ধরনের জিনিসে ডাইভার্ট হতে থাকি ক্রমশ। প্রোক্রাস্টিনেশন, পরে করব, ঠিক আছে, এইটা একটু করে দেখি, আজকে এই দিনটা, এইটা খুব ভালো, আজকে এই মুভিটা একটু দেখে নিই, আজকে এই গেমটা খেলি, আজকে এই এনজয়মেন্টটা করে নিই, আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠি, আজকে এক্সারসাইজ না করলেই হলো, এই টুর্নামেন্টটা থাক, এই টুর্নামেন্টটা হেরেই গেছি, পরের টুর্নামেন্টটা জিতবো, এই পরীক্ষাটা তো যা হোক করে হলো, পরেরটা ভালো করে করব। তো এইরকম অনেক 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 ছোটো ছোটো অবস্টাকলসগুলো থাকে। তখন এই 48.6 থটের মধ্যে দেখা যায় প্রায়, যদি আমাদের লাইফস্টাইল ভুল থাকে, 50% থট নেগেটিভ কাজ করে। তখন আমরা এরকম ডাইভার্ট হয়ে যাই, যেটা আমাদের 20 দিনে করার কথা, সেটা আমাদের করতে 20 বছর লেগে যায়, বা 20 সপ্তাহে করার কথা 20 বছর লেগে যায়, 2 বছরে করার কথা 20 বছর লেগে যায়। তো এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা কেন ডাইভার্ট হবো। এবার অ্যালাইনমেন্টে আসি। আমি জাস্ট বলে দিলাম অ্যালাইনমেন্ট। এবার অ্যালাইনমেন্টটাকে আমরা কতগুলো, আমি বলেছি, অলওয়েজ বলি যে আমার এই যেটা রয়েছে, এই মেকানিজম অফ থটটা, স্টুডেন্ট যারা পড়াশোনা করছো, যারা কেরিয়ার তৈরি করছো, যারা খেলাধুলা করছো, তাদের জন্য করা।
তো সেখানে আমি একটু বলে রাখি, সেই জন্য আমি সবসময় স্বামী বিবেকানন্দের এবং আমাদের যে পুরাণ বেদ এবং সেই সময় যে সমস্ত ইন্ডিয়ান রিচ কালচার, যে আমাদের সংস্কৃতি যেগুলো বলে গেছে, ঠিক আছে, অত্যন্ত পুরনো, সেখানে বলে গেছে যে আমরা সব জিনিসকে যদি ছাঁকনির মতন ছাঁকি, তাই সেই জিনিসগুলো কতটা পারফেক্ট আমরা করতে পারি। যেমন আমি অলওয়েজ এটাকে প্রেফার করি, আমি অলওয়েজ শুরুর দিন থেকে বলছি যে স্টুডেন্টদের ক্ষেত্রে স্পেশালি, যারা কোম্পানি চালাচ্ছে বা কেরিয়ার তৈরি করছে বা কোনো রকম প্ল্যান বানাচ্ছে, কোনো রকম ব্লু প্রিন্ট বানাচ্ছে, তাদের জন্য এই 4টে পার্ট খুব ইম্পর্ট্যান্ট ভাগ করা: জ্ঞান যোগা, ভক্তি যোগা, রাজা যোগা এবং কর্মযোগা। যেটা আমি অলওয়েজ বলেছি যে জ্ঞান যোগা, ভক্তি যোগা, রাজা যোগা, এটা কিন্তু 20%, 80% হচ্ছে কর্মযোগা। এবং আমি রেশিও বলেছি 1:1.618, যেটা ইউনিভার্সাল গোল্ডেন রেশিও। এবার আসছে জ্ঞান যোগা। জ্ঞান যোগাতে নলেজ, আমি টিচারের কাছে গেলাম, টিচার আমাকে প্রপার জিনিসটাকে বুঝিয়ে দিল। অ্যালাইনমেন্টের কথায় আসছে, টিচার আমাকে প্রপার বুঝিয়ে দিল, আমি জিনিসটা বুঝে গেলাম, আমি জিনিসটা শিখে গেলাম, আমি জিনিসটা জেনে গেলাম, ঠিক আছে, আমি সেই টেকনিকটা জেনে গেলাম, আমি সেই টেকনিকটা টিচার শিখিয়েছে আমাকে, যে কোচ আমাকে শিখিয়েছে, আমার যে ট্রেনার আমাকে শিখিয়ে দিয়েছে, সেই টেকনিকটা আমি শিখেছি এবং সেটাকে আমি ভালো করে দেখলাম, কোনটা পারফেক্ট কীভাবে করতে হবে সেটা আমাকে একবার দেখিয়ে দিল, করলাম, আমি অ্যাবজর্ব করার চেষ্টা করলাম, সেটাকে বোঝার চেষ্টা করলাম সেটাকে, ঠিক আছে, এবং আমি যে পড়াশোনা করছি, যে স্টাডিটা করছি, সেটাকে মন দিয়ে করলাম, ঠিক আছে। এই যে পার্টটা, এটা জ্ঞান যোগা। এটা করার পরে অ্যালাইনমেন্টের কথায় আসছে, কিন্তু এটা করার পরে আমার ভক্তি যোগা, আমি কিন্তু এই ট্র্যাকে চলছি, অ্যালাইনমেন্ট ট্র্যাক চলছে। ভক্তি যোগায় আমি কি করছি, ভক্তি যোগায় আমি কতটা ইনভলভ হতে পারছি সেটার মধ্যে। টিচার তো আমাকে বোঝাচ্ছে, আমি কি সেটা 100% ইনভলভ? ক্লাসে টিচার ক্লাস নিচ্ছে, আমি কি সেই ক্লাসটাকে ভেতর থেকে নিচ্ছি? আমার কি সেই সাবজেক্টটার প্রতি ভালোবাসা আছে, বা সেই যেটা বোঝাচ্ছে সেই বিষয়টাকে আমি কি ভেতর থেকে নিতে চাইছি, বা আমার সেই ডিভোশনটা আছে সেটাকে, বা সেই পেশেন্স বা ডিভোশনটা আছে আমাকে সেটাকে নেওয়ার জন্য, আমি কি ওপেন মাইন্ড, এবং আমি কি আনন্দের সাথে সে কাজটা করছি? মাথায় রাখতে হবে কিন্তু আনন্দ, প্লিজ। আনন্দর সাথে যে কাজটা আমরা করি, সেই কাজটা আমাদের শরীরে 100% অ্যাবজর্ব হয়, আমরা গ্রহণ করতে পারি, ঠিক আছে, নইলে বাকি সব কিন্তু বর্জ্য পদার্থ, ভেতরে আসে না। তো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো অ্যালাইনমেন্টে জ্ঞানের পরে ভক্তি, এটা খুব ইম্পর্ট্যান্ট। নলেজ তো টিচার দিচ্ছে, কোচ তো আমাকে বোঝাচ্ছে, আমি সেটা ভেতরে কতটা নিচ্ছি, আমি কি তার মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছি, আমার মধ্যে সেটা কি একদম ভালো করে আসছে, আমি সেটার মধ্যে কতটা ডিভোশন দিয়ে করছি, কতটা ডিভোশন সেখানে আমার কাজ করছে। ডিভোশন এবং সেটার প্রতি লাভ থাকলে ইনভলভমেন্ট অটোমেটিক আসবে, ইনভলভমেন্ট এবং লাভ এবং ডিভোশন থাকলে একটা অদ্ভুত আনন্দ হবে এই শিক্ষার মধ্যে। তো শিক্ষায় আনন্দ থাকাটা খুব ইম্পর্ট্যান্ট, শিক্ষায় লাভ থাকাটা খুব ইম্পর্ট্যান্ট, শিক্ষায় ডিভোশন থাকাটা খুব ইম্পর্ট্যান্ট, শিক্ষায় ইনভলভমেন্ট থাকাটা খুব ইম্পর্ট্যান্ট। নলেজ উইদাউট ইনভলভমেন্ট, লাভ, ডিভোশন, ব্লিস মানে আনন্দ, জিরো। দিস ইজ দ্য ট্র্যাক অ্যালাইনমেন্ট। সেকেন্ড ট্র্যাক আমি চলে আসছি, সেটা হচ্ছে রাজা যোগা। রাজা যোগা আমি অলওয়েজ বলি দ্যাট ইজ দ্য পার্ট অফ আপার চক্রা। আমাদের উপরে যে চক্রাগুলো রয়েছে, আমি সেখানে আসছি না, এখানে এর সাথে এটা বলার কোনো রাইট নাও দরকার নেই। তো সেখানে হচ্ছে আমি যেটা করছি সেটা কি কারেক্ট ওয়েতে করছি কি না, টেকনিক্যালি পারফেকশন আছে কি না, যেটা করছি সেটা প্র্যাকটিস করতে গিয়ে যে ভুলটা হয়েছে সেটা রেকটিফিকেশান আমি করছি কি না, টিচারকে দিয়ে আমি দেখিয়ে নিচ্ছি কি না আমার কোনো ভুল আছে কি না, নইলে আমি ভুল জিনিসটা করতেই থাকবো। আমি কারেক্ট ওয়েতে করছি কি না, আমার ওয়ে যেটা আছে কারেক্ট ওয়ে আছে, আমি যে প্রোটোকলটা টিচার বানিয়ে দিয়েছে, সিকোয়েন্সটা আমার টিচার বানিয়ে দিয়েছে, যে ম্যাথে সিকোয়েন্স যে স্টেপ বানিয়ে দিয়েছে সেটাকে আমি ফলো করছি কি না, ঠিক আছে। তো দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট, দিস ইজ দ্য পাথ, ঠিক আছে। তারপর কর্মযোগা, আমি কি সেটা ইমপ্লিমেন্ট করছি, আমি কি সেটা প্র্যাকটিস করছি, আমি কি ম্যাচে গিয়ে কোচ যেটা আমার শিখিয়ে দিয়েছে সেই শটটাকে আমি মারছি, আমি কি সেটা মারার জন্য প্র্যাকটিস করে সেটাকে রপ্ত করেছি, যে আমার অটোমেটিক্যালি বডি রিফ্লেক্ট করবে, আমি কি সেটা অ্যাকশন করছি, আমি সেটা কি অ্যাপ্লিকেশান করছি লাইফে, যে ফর্মুলাটা আমি শিখেছি, যেটা আমি টিচিং পাচ্ছি সেটার অ্যাপ্লিকেশান কি করছি। দিস ইজ দ্য অ্যালাইনমেন্ট। এই অ্যালাইনমেন্টটা খুব ইম্পর্ট্যান্ট। এই অ্যালাইনমেন্টটাকে ব্রেক করা মানেই হচ্ছে, যেটা 2 বছরের কাজ সেটা 20 বছর লেগে যায়। এবং যে আমাদের ব্রেন 48.6 যে থটস অ্যাভারেজে কাজ করছে পার মিনিটে,
সেখানে কিন্তু 80% আমাদের কাজ করবে, আমাদের কন্ট্রোলে থাকবে, সেটা হচ্ছে যদি আমরা অ্যালাইন থাকি। যদি আমরা অ্যালাইন না থাকি, এর মধ্যে যদি একটাও মিসিং থাকে, তাহলে কিন্তু আমরা নেগেটিভ পয়েন্টে চলে যাব এবং সেখানে আমরা ডাইভার্ট হয়ে যাব। সে এক্সাম্পল, আমার কাছে প্রপার নলেজ আছে যে একটা ল আমি কেন করছি, লটা একটা আইন, ঠিক আছে, সেই আইনটা করার পেছনে আমার কিছু উদ্দেশ্য আছে, কোনো মহৎ ভালো। সেই আইনটা আমার দেখতে হবে, সেই আইনটা করার জন্য বা লাগু করার জন্য কোনো সাইড এফেক্ট হচ্ছে না, কারোর কোনো ক্ষতি হবে না তো, কেউ বিপদে পড়বে না তো। দিস ইজ দ্য প্রিকশনস, এবং সেইটাকে অ্যাপ্লাই করা, দিস ইজ দ্য অ্যালাইনমেন্ট। ইচ অ্যান্ড এভরি ওয়ার্কে খুব ইম্পর্টেন্ট। সে এক্সাম্পল আর একটা বলছি, যে আমি একটা বিল্ডিংয়ে কনস্ট্রাকশন করছি, আমার কাছে নলেজ রয়েছে কনস্ট্রাকশানে, আমি একটা হল বানাচ্ছি কনস্ট্রাকশানে, রুফটা তৈরি করছি, আমি সেই রুফটা যেটা তৈরি করছি সেটার প্রতি আমার ডিভোশন আছে, সেই কাজটার প্রতি আমি ডিভোটেড, আমি সেখানে একদম প্রপার ফোকাস করে আমি টাইম দিয়ে বানাচ্ছি। আমি যে হলটা বানাচ্ছি, আমি কি সেখানে স্টাডি করেছি যে জিওগ্রাফিক্যালি, ফিজিক্যালি, স্ট্রাকচারালি সেখানে কোনো ফল্ট নেই? তো আমি বানিয়েছি, হয়তো দেখা যাচ্ছে চালের যে ছাদটা বানিয়েছি হলের, সে টেম্পোরারি ছাদটা দক্ষিণ পশ্চিম, আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর দিকে প্রভাবটা বেশি, দক্ষিণ পশ্চিম বা দক্ষিণ পূর্ব বা দক্ষিণ দিকটা আমি হয়তো অ্যালাউ করছি ইয়ারটাকে, তাহলে তো যখন ঝড় হবে ছাদটা তো উড়ে নিয়ে চলে যাবে, তাহলে আমাকে সেখানে অ্যালাউ না করে আমাকে সেখানে প্রোটেক্ট করতে হবে। তাহলে কোন জায়গায় অ্যালাউ করতে হবে? তো রেকটিফিকেশন, পারফেকশন, ছাঁকনি, এখানে নিজেকে কোয়েশ্চেন করা, নিজের মনে কোয়েশ্চেন আসছে কিনা, এবং তারপরে অ্যাপ্লিকেশন, ইমপ্লিমেন্টেশন। এবার আমি আবার চলে আসছি যে দিস ইজ দ্য প্রসেস। আমি একটা ওষুধ তৈরি করেছি, আমার ওষুধটার দারুণ নলেজ, আমি একজন সায়েন্টিস্ট, ওষুধ তৈরি করেছি, আমি জানি ওষুধটা আমাদের সমাজের একটা বড় ধরনের চিকিৎসা হেল্প করবে। আমায় দেখতে হবে ওষুধটার সাইড এফেক্ট কী আছে, ওষুধটা খাওয়ার পরে কি কোনো রকম কিছু হতে পারে কি না। এবার আমাকে সেই ওষুধটা অ্যাপ্লাই করতে হবে, কীভাবে অ্যাপ্লাই করবো সেটাকে বানাবো। দিস ইজ দ্য অ্যালাইনমেন্ট। এই অ্যালাইনমেন্টে যদি আমরা চলতে থাকি, তাহলে আমাদের ভুল হওয়ার চান্সেস একদম খুবই কম থাকে এবং আমরা সঠিকভাবে চলতে পারি। এবার আমি চলে আসি, আমি টিচারের কাছে একটা অঙ্ক শিখেছি, আমি একটা পড়া শিখেছি, কীভাবে করতে হয় সেই লেখাটা, আমি কীভাবে একটা ব্যাখ্যা লিখতে হয়, একটা ডেসক্রিপশান দেওয়ার পর একটা উদাহরণ দিয়ে একটা ছোট্ট ছবি আঁকা। পরীক্ষা মানে হচ্ছে যে টিচার দেখে যে তুমি অ্যাকচুয়ালি জিনিসটা বুঝেছো কি না, তো টিচার দেখে সে বুঝেছে কি না, সেখানে একটা সংজ্ঞা, একটা উদাহরণ, উইদাউট এক্সাম্পল কোনো কিছু হয় না, এবং একটা চিত্র, এবং সেখানে পয়েন্ট, এই চিত্রে একটা মার্কিং থাকবে যে বুঝেছি, সেই নলেজটা আছে, এবং সেটা যে লিখেছি সেটার মধ্যে পারফেকশন কোথায় রয়েছে, কারেকশন কোথায় রয়েছে, এবং সেটা বাই হার্ট ইনভলভ হয়ে লিখেছি, আমি সাইডে এদিক ওদিক এই মন অন্যরকম মন করিনি, তাহলে ডাইভার্ট হয়ে যাবে, মানে মিসিং করে যাব। আমি সেটা ঠিক লিখেছি কিনা, পারফেক্ট হয়েছে কিনা, আমার সিকোয়েন্সগুলো ঠিক আছে কিনা, এবং সেই লেখাটা ঠিক টাইমে কমপ্লিট করা। টাইম ইজ অলসো ইম্পর্ট্যান্ট। তো সেম খেলার ক্ষেত্রে একটা কোনো সিকোয়েন্স আমি বা একটা কোনো টেকনিক আমি শিখেছি, সেই টেকনিকটাকে কত ভালো করে আমি ইনভলভ হয়ে শিখেছি, ঠিক আছে, এবং সেটাকে কোনো রকম কোয়েশ্চেন এসছে কিনা, সেটা শিখতে গিয়ে কোনো রকম ত্রুটি আছে কিনা, তারপর সেটাকে ইমপ্লিমেন্ট করা। এইটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট রাজা যোগার। স্পেশালি আমাদের মনের মধ্যে যদি কোনো কোয়েশ্চেন না আসে কোনো কিছুতে, যে কোনো রকম কোনো ফল্ট থাকলে সেখানে যদি আমাদের মনের মধ্যে যদি কোয়েশ্চেন না আসে, তাহলে কিন্তু সেটা আমাদের অর্ধেক আমাদের ইনভলভমেন্ট নেই। প্রশ্ন আসা, রেকটিফিকেশান, জাজমেন্ট করাটাও ইম্পর্টেন্ট যখন তুমি ইনভলভ থাকবে, নইলে নয়। ইনভলভ থাকলে তবেই, এবং সেটাকে ইমপ্লিমেন্টেশন, আমি বারবার বলেছি ইমপ্লিমেন্টেশন কিন্তু 80%, সব থেকে বেশি। ইমপ্লিমেন্টেশন পার্টটা যদি কম থাকে তাহলে খুব মুশকিল, যেমন প্র্যাকটিস। তো দিস ইজ দ্য অ্যালাইনমেন্ট। টিচার তো আমাকে শিখিয়ে দিল, আমি কোচিংয়ের কাছে গেলাম, কোচের কাছে, কোচ তো আমাকে দেখিয়ে দিয়েছে, সে টেকনিকটা খুব ভালো করে করিয়ে দিয়েছে, ঠিক আছে। আমি সেখানে ছিলাম, ইনভলভ অতটা হতে পারিনি, কেননা আমার মাথার মধ্যে ওই থটের সাথে আরও হাজার থট চলছে, আমার ড্রয়িং, আমার ডান্স, আমার সিঙ্গিং, আমার স্কুলের সাবজেক্টের হোমওয়ার্ক, আমার আর্টসের ক্লাস, আমার যোগা ক্লাস, সব কিছু রয়েছে। এবার টুর্নামেন্টে আমি গেছি, গিয়ে আমি হয়তো করেছি, এত প্রেশার, এবং সেখানে এতটাই যে আমি সেখানে রেকটিফিকেশান কীভাবে হবে, টেকনিক ভুল আছে কিনা সেটা আমি করতে পারিনি বা করা হয়ে ওঠেনি, তাহলে সেখানে ইমপ্লিমেন্টেশন বা অ্যাপ্লিকেশানটা ভুল হবে, ম্যাচে গিয়ে হেরে যাব, বিকজ আমি অনেক ডাইভার্ট হয়ে গেছি, অ্যালাইনমেন্ট ছিল না। উইদাউট অ্যালাইনমেন্ট কোনো কিছু ছোট ছোট জিনিস যদি আমরা অ্যালাইনমেন্ট রাখতে পারি তবেই পারফেকশন। একটা ওয়্যারিং রয়েছে,
আমি এখান থেকে যদি কাট করে দিই, আমি যদি ওয়ারিংটাকে কাট করে দিই এই ওয়ারিংটা, তাহলে সেখানে কি ইলেকট্রিক ফ্লো হবে? হবে না, ইম্পসিবল। এখানে বাল্ব থাকলে জ্বলবে না। তো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট, যে এখানে এই বাল্বটাকে জ্বালাতে গেলে আমাকে ইলেকট্রিকের এই অ্যালাইনমেন্টটা, এই ফ্লোটাকে রাখতে হবে। তো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যে আমাকে এই অ্যালাইনমেন্টটা ভাঙলে চলবে না, আমাকে রেকটিফিকেশান করতে হবে, আমাকে ইনভলভমেন্ট হতে হবে, আমাকে সেটা প্রপার নলেজ থাকতে হবে। তো এইটাই বারে বারে সবাই বোঝাতে চেয়েছে, যে আসল হচ্ছে যে অ্যালাইনমেন্ট থাকা, তার যে নিজের কাজ রয়েছে সেই কাজের প্রতি অ্যালাইনমেন্ট থাকা। ডাইভার্ট করার জন্য অনেক কিছু জিনিস আসবে, অনেক রকম জিনিস আসবে, তখন কিন্তু ডাইভার্ট হবে। অনেক সময় আমরা মনে করি এক খাবার খেয়ে বোর লাগে, যদি ইনভলভমেন্ট থাকে, ইনভলভমেন্ট যদি তার মধ্যে থাকে, তাহলে ইম্পসিবল, সেটা বোর কখনোই লাগবে না। সেটাকেই নতুন নতুন করে সে বানাতে থাকবে, সেটাকেই সে নতুন নতুন করে তৈরি করতে থাকবে, সেটাকেই সে নতুন নতুন করে নানান রকমের দৃষ্টিভঙ্গি একটা নতুন রূপ দেবে, একটা সৃষ্টি দেবে, সে স্রষ্টা হয়ে যাবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, দ্য সিকোয়েন্স অফ অ্যালাইনমেন্ট। তো অ্যালাইনমেন্টটা খুব খুব ইম্পর্ট্যান্ট। তুমি একটা জিনিস শিখে আসছো, সেটা কতটা ইনভলভ হয়ে শিখছো, সেই পার্টিকুলার টাইমে যে তোমার মাথার যে 48.6 অ্যাভারেজ থটের মধ্যে তোমার 80-90% কি থট রয়েছে। মোস্ট সাকসেসফুল পিপুলদের 90% কিন্তু সেই সাবজেক্টের থটটা থাকে, মানে তারা অ্যালাইন, তারা ইনভলভ, তারা সেটাকে এনজয় করছে। তুমি তোমার কাজটাকে এনজয় করছো কিনা, সেটাকে কতটা ভালোবাসো, দ্যাট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। দেন রেকটিফিকেশান, আমি কি ভুল টেকনিকে করছি, আমার কোনো ভুল আছে কিনা, টিচারকে দিয়ে সেটা কারেকশন করা, প্রোটোকল ফলো করা। একটা ইনভেস্টিগেশনের গল্প, যে গেছে সেখানে একজনকে বলেছে এরকম ইনভেস্টিগেশন করতে, সে কী করেছে, প্রচুর টাকা খরচা করে সেখানে ইনভেস্টিগেশন হওয়ার জায়গায় সে ভুল জায়গায় খোঁজাখুঁজি, প্রচুর টাকা খরচা করে লাস্টে দেখা গেছে যে সে গোটা ব্রহ্মাণ্ড যেটা নিয়ে ঘুরে এসছে সেটা তার হাতের কাছে ফাইলেই ছিল। যাই হোক, সেটা আসছি না। দিস ইজ কল প্রোটোকল। প্রোটোকল যখন আমি বানাচ্ছি কোনো জিনিসে, প্রোটোকল যখন আমি কোনো জিনিসে করছি, কোনো রকম কোনো জিনিসের ওপরে যখন করছি, তো সেইখানে কিন্তু কাজ করবে তার কিছু রেকটিফিকেশান, সে তার কিছু নলেজ, তার ইনভলভমেন্ট। সে যদি ইনভলভ না হয়, উপর দিয়ে করে, তাহলে মিস্টেক করে যাবে। ইমপ্লিমেন্টেশান হবে প্রচুর মিস্টেক্সে। একটা ফ্লাইওভার আমি বানাচ্ছি, ফ্লাইওভারের আমার প্রপার নলেজটা আমাকে দেখতে হবে, যে এতটা টাইম ওখানে, এতটা টাইম লাগবে, ওটা এই টাইম দিতে হবে, ওইটার প্রপোর্শন ঠিক থাকতে হবে, ওই প্রপোর্শনটা ঠিক থাকতে হবে। তারপর সেখানে ইনভলভমেন্ট দেখতে হবে, ফ্লাইওভারটা যারা বানাচ্ছে তারা কতটা ইনভলভ, কীরমভাবে টাইম দিচ্ছে, তাড়াহুড়ো করছে কিনা, পারফেকশন কাজ করছে কিনা। তারপর সেখানে দেখতে হবে যে ফ্লাইওভার যে জায়গায় বানানো হচ্ছে সেখানে সয়েল টেস্ট, সেখানে ডেপথ, সেখানকার ন্যাচারাল ওয়েদারের কন্ডিশন কেমন আছে, সেখানে আশেপাশে কীরকম ধরনের সাইড এফেক্ট হবে কি না, সেখানে যদি কোনো রকমভাবে কোনো রকম প্রবলেম আছে সেটাকে কীভাবে হ্যান্ডেল করতে হবে। তারপর ইমপ্লিমেন্টেশন। দিস ইজ দ্য অ্যালাইনমেন্ট। এই অ্যালাইনমেন্ট যদি ফলো করা না হয়, তাহলে কোনো রকম পারফেক্ট কাজ করাটা খুব মুশকিল হয়ে যায় এবং হয় না। তো প্রায়োরিটির মধ্যে এটা খুব ইম্পর্ট্যান্ট, যে আমরা হয়তো টিচারের কাছ থেকে পড়াশোনাটা শিখে এলাম, তারপর আমি কতটা ইনভলভ হয়ে ক্লাসে শিখেছি। আমি যদি ভালো করে শিখে না আসি, আমি বাড়িতে হোমওয়ার্ক চেষ্টা করলেও পারবো না, এবং সেখান থেকে কোয়েশ্চেন আসবে না। কোয়েশ্চেন মাথায় আসাটা খুব খুব ইম্পর্ট্যান্ট। কোয়েশ্চেন কখন আসে? যখন আমি ইনভলভ থাকি। আমি ইনভলভ থাকলেই আমার কোয়েশ্চেন আসবে, স্যার আমি এইটা যদি এই অ্যাঙ্গেলে শটটা নিই, তাহলে এটা কোথায় যাবে, আমি এটা কি ভুল হবে? আসবে। যদি আমি না ইনভলভ থাকি, আসবে না, জিরো, ভুল ইমপ্লিমেন্টেশন হবে। তো ভুল ইমপ্লিমেন্টেশন ইজ লাইক ইগনোর ইয়োর কোচ, ইগনোর ইয়োর টিচার, দিস ইজ বিগ মিস্টেক। তো এটাই আমার বলার কথা, যে অ্যালাইনমেন্ট থাকাটা খুব ইম্পর্ট্যান্ট, খুব খুব ইম্পর্ট্যান্ট। ডাইভার্ট হওয়াটা একেবারেই উচিত না। অ্যালাইনমেন্ট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো জানাবেন।